এসেছে এই অনাচারের বিরুদ্ধে আমাদের তীব্র প্রতিবাদ গড়ে তোলা। বেশি দিন আগের কথা নয়, মাত্র 2 বছর আগে ঢাকার দুটি মর্মান্তিক ঘটনা আমাদের চোখের পানি এনে দিয়েছিল। তার একটি হলো মায়ের কোলে থাকা দুধের শিশু 31st নাইটের বিকট আওয়াজে, পটকার বিকট আওয়াজে, আতশবাজির বিকট আওয়াজে সে দুধের শিশু মারা গিয়েছিল। বিষয়টা আদালত পর্যন্ত গড়িয়েছিল, কিন্তু বিচারহীনতার এই দেশে ওই ঘটনার দায় কাউকে নিতে দেখা যায়নি, কাউকে কোনো দোষী সাব্যস্ত করতে দেখা যায়নি। ঠিক একই সাথে আরেকটি মর্মান্তিক ঘটনা ঘটেছিল, তা হলো একজন অসহায় নারী, তিনি তার সারা জীবনের সঞ্চয়কে একত্র করে ছোট্ট একটা প্লাস্টিকের কারখানা করে নিজ বাড়িতে প্লাস্টিকের আসবাবপত্র তৈরি করে ছাদের উপর সেগুলো মেলে রেখেছিলেন। এই 31st নাইটে আতশবাজির আগুন উড়ে এসে তার ছাদের উপর থাকা সেই প্লাস্টিকের উপর পড়ে তার সমস্ত প্লাস্টিকগুলোকে পুড়ে ছাই করে ফেলেছে। এই যে মায়ের কোলে থাকা শিশুর মৃত্যু, আর একজন অসহায় নারী উদ্যোক্তার সর্বস্ব হারিয়ে যাওয়া, আতশবাজির আগুনকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়ে চিরতরে নিষিদ্ধ করার বিচার করবার জন্য এই দুইটি ঘটনা কি যথেষ্ট নয়? কিন্তু ভাইরা, প্রতি বছর প্রশাসনের ভাইরা, পুলিশ, বিভিন্ন সেক্টরে যারা আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্বে নিয়োজিত আছেন, তারা প্রতি বছরই প্রায় এই আহাজারি করেন যে 31st নাইট উপলক্ষে কোন প্রকার পটকা ফুটানো যাবে না, আতশবাজি করা যাবে না, ফানুস উড়ানো যাবে না। প্রতি বছরই তারা হাহাকার করেন, আর্তনাদ করেন। এই বছর তারা ইতিমধ্যে ঘোষণা জারি করেছে যে 31st নাইট উপলক্ষে কোনো ফানুস উড়ানো যাবে না, কোনো আতশবাজি চলবে না, কোনো পটকা উড়ানো চলবে, বাজানো চলবে না। কিন্তু কে শুনে কার কথা? ঢাকার মতো, চট্টগ্রামের মতো এবং অন্যান্য বড় বড় জেলা শহরগুলো যেগুলো আছে, সমস্ত শহরের মতো যেই জায়গাগুলোতে বৈদ্যুতিক তার আমাদের মাথার উপরে জালের মতো বিছানো আছে, এই আতশবাজির আগুন যে কোনো সময়, যে কোনো এলাকায় শত শত হাজারো মানুষের আগুনে পড়ে ছাই হওয়ার কারণ হওয়ার আগেই এই 31st নাইটের এই অপসংস্কৃতিকে ঝেঁটিয়ে আমাদের সমাজ থেকে বিদায় করতে হবে। ভাইরা আমার, সংস্কৃতির উৎপত্তি হলো ধর্ম। সংস্কৃতি কখনো অঞ্চল ভিত্তিক হয়, ভাষা ভিত্তিক হয়, ধর্ম ভিত্তিক হয়, কিন্তু এই 31st নাইটের এই কালচার, এটা কোনো ধর্মের মানুষের ধর্মীয় কালচার নয়, এটা এই মাটি এবং এই দেশেরও কালচার নয়। তাহলে ভিনদেশী এই কালচারকে যারা পরম আদরে কদম যত্ন করে এটাকে লালন পালন করেছে, আরেকটি কালচার আসছে 14ই ফেব্রুয়ারি, এই সমস্ত কালচারগুলোকে সমাজে প্রতিষ্ঠিত করা হয়েছে অত্যন্ত সূক্ষ্মভাবে, আমরা অনেকে টেরও পাই নাই। ভাইরা আমার, বিনোদনের নামে, নাটক সিনেমার নামে এই দেশে বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ক, যেটা এই দেশে আইনত অপরাধ, এদেশের মানুষের ধর্মীয় বিশ্বাসে যেটি অপরাধ, প্রচলিত আইনে যেটা অপরাধ, সেটাকে বৃদ্ধাঙ্গুলে দেখিয়ে প্রতিনিয়ত নাটক সিনেমাতে বিবাহ বহির্ভূত সম্পর্ককে নানাভাবে প্রমোট করা হয়েছে, এটাকে নানাভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে। বিষয়টা এখন কোন পর্যায়ে গেছে? সোশ্যাল মিডিয়াতে যারা বিচরণ করেন তারা জানেন, মুসলমানের সন্তানরা বফ, গফ, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড বলে পরিচয় দিতে ন্যূনতম কোনো হেজিটেশন, ন্যূনতম কোনো অস্বস্তি বা ন্যূনতম কোনো লজ্জা বা কুণ্ঠা বোধ করে না। স্বামী স্ত্রী পরিচয় দেওয়াটা মানুষের জন্য যেমন স্বাভাবিক ব্যাপার, তার চাইতে বেশি স্বাভাবিক হয়ে গেছে এখন এই তথাকথিত বফ, গফ, এই পরিচয় দেওয়াটা। এই জিনিসটা এমনি এমনি হয়ে যায় না। এই সমাজের শত্রুরা যারা কিছু হলে বিদেশে পাড়ি জমাবে, সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বসা এক বৈঠকে বলেছিলাম, দেখেন ভাই, কিছু হলে অনেকে চলে যাবে ভারতে, অনেকে চলে যাবে আমেরিকা,
আমরা হুজুররা এই দেশের মাটি ছেড়ে কোথাও যাব না ইনশাআল্লাহ। আপনারা কেউ ভারতে যাবেন, কেউ আমেরিকায় যাবেন, কেউ ইংল্যান্ডে যাবেন, কেউ ইউরোপে যাবেন, আপনাদেরকে ওয়েলকাম গোটা পৃথিবী করবে, আমাদেরকে কেউই ওয়েলকাম করবে না। কেউ তো করবে না, এমনকি সৌদি বা মিডল ইস্টও আমাদেরকে ওয়েলকাম করবে না। আর ওয়েলকাম করুক বা না করুক, এই মাটি ছেড়ে এদেশের মুসলমানরা পৃথিবীর কোথাও, এই মাটিকে নষ্ট করতে আপনাদেরকে দেওয়া হবে না। আপনারা এই মাটি নষ্ট করবেন, করে এরপরে বিদেশে পাড়ি জমাবেন, এই দেশকে লুট করে নিয়ে চলে যাবেন, এরপরে বিদেশে গিয়ে স্বামী সন্তান নিয়ে বেঁচে থাকবেন। এটা আমরা মুসলমানরা ইনশাআল্লাহ হতে দেব না। আমাদের এই সমাজকে নষ্ট করে, সেখানে যুবকদেরকে চরিত্রহীন করে, তাদের কাছে জেনা ব্যভিচারকে ডাল ভাত করে দেওয়ার জন্য এদেশের যে সমস্ত নাটক সিনেমাগুলো দায় আছে, বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে যত বাবা মার অবাধ্যতার ঘটনা ঘটেছে, যত অসামাজিক কার্যকলাপ হয়েছে, যত ভ্রূণ হত্যা হয়েছে, যত গর্ভপাত, অবৈধ গর্ভপাতের ঘটনা ঘটেছে, যত আত্মহত্যার ঘটনা ঘটেছে, যত শিক্ষার্থীর শিক্ষা জীবন ধ্বংস হয়েছে, ক্যারিয়ার ধ্বংস হয়েছে, তার সবগুলোর জন্য এই দেশে এই বিবাহ বহির্ভূত সম্পর্ককে নাটক সিনেমার নামে, নোবেল উপন্যাসের নামে যারা প্রতিষ্ঠিত করেছে, তারা এই সমস্ত অপরাধগুলোর জন্য দায়ী এবং তাদের বিচার হওয়া উচিত। আজ আমার মুসলমানের সন্তান, আমার যুবক ভাই, সে তার হারাম সম্পর্ক আছে কোন মেয়ের সাথে, সে পরিচয় দিতে তার ন্যূনতম কুণ্ঠা হয় না। এক সময় কুণ্ঠা হতো, এর দায় আরেকটি জায়গায় গিয়ে পড়ে, সেটা হলো শিক্ষার নামে পাঠ্যপুস্তকের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ককে স্বাভাবিকরণের একটা প্রচেষ্টা গত কয়েক বছর ধরে চলে আসছে। এটা নিয়ে আমরা কাজ করেছি। বছর দুয়েক আগে একবার সরকারের একটা এজেন্সির সাথে একটা দীর্ঘ বৈঠক হয়েছিল আমার এই বিষয়ে। সেখানে নোট নিয়ে গিয়েছিলাম, বলেছিলাম, ভাই বলেন, মুসলমান তো বটে, এদেশের হিন্দু, এদেশের খ্রিস্টান, এদেশের বৌদ্ধ, এদেশের যে কোনো ধর্মের মানুষের অনুসারীরা, তারা কি বিবাহ বহির্ভূত সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করে কি করে না, এটার উত্তর আমাকে দেন। এদেশের সকল ধর্মের মানুষ বৈবাহিক উপায়ে তারা সংসার করতে, পারিবারিক ব্যবস্থাপনা গড়ে তুলতে তারা অভ্যস্ত। এই কালচারটাই হলো এই মাটির কালচার। এই মাটিতে বিদেশিদের বস্তা পচা সস্তা কালচার আমদানি করে আমার তরুণদের চরিত্রকে নষ্ট করবার অধিকার আপনাদের কেটে দিয়েছে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আজ পাঠ্যপুস্তকগুলোতে শিক্ষার নামে আমরা দেখেছি গত বহু বছর ধরে আমাদের তরুণ তরুণীদেরকে, আমাদের কিশোর কিশোরীদেরকে অবৈধ সম্পর্ক করবার জন্য তাদেরকে নানাভাবে প্ররোচনা দেওয়া হয়েছে, তাদেরকে নানাভাবে উৎসাহিত করা হয়েছে। নবম শ্রেণী জানা যেন সপ্তম শ্রেণী বইয়ে এই গল্প পর্যন্ত ছিল যে কোন ছেলে স্কুলের কোন মেয়ের সাথে হারাম সম্পর্ক করলে বাবা মা যদি সেখানে বাধা দেয়, তাহলে সেক্ষেত্রে বাবা মার সে বাধা দেওয়া অন্যায়, এটা তাদের নৈতিক, এটা তাদের অধিকার, এটা তাদের চাওয়া। পশ্চিমাদের অনেক ভালো দিক আছে, তারা জ্ঞানে বিজ্ঞানে অবকাঠামোতে অনেক কিছুতে তারা আমাদের চেয়ে এগিয়ে আছে, কিন্তু পরিবার ব্যবস্থাপনায় তারা আমাদের থেকে কতটা পিছিয়ে আছে। জ্ঞানে বিজ্ঞানে অবকাঠামোতে, শিল্পে, উন্নতিতে তারা যদি আমাদের চাইতে 500 বছর এগিয়ে থাকে, পারিবারিক ব্যবস্থাপনায় আমরা তাদের চাইতে 1000 বছর এগিয়ে আছি আলহামদুলিল্লাহ। অতএব তাদের কাছ থেকে বস্তা পচা সস্তা কালচার আমদানি করে আমাদের দেশের এই কালচারকে ধ্বংস হতে দেওয়া যাবে। এই জন্য 31st নাইটের এই কালচার, বিবাহ বহির্ভূত তথাকথিত প্রেম ভালোবাসা বা অবৈধ সম্পর্কের এই কালচার, এগুলোর বিরুদ্ধে যদি আমরা এখনই রুখে না দাঁড়াই, তাহলে ওই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারটা যেরকম স্বাভাবিক হয়ে যাচ্ছে, এটা যেরকম কোনো দোষের থাকছে না, এই ব্যাপারে যেরকম তরুণ তরুণীদের লাজ লজ্জা কুণ্ঠা সবকিছু উঠে যাচ্ছে, অস্বস্তি দূর হয়ে যাচ্ছে, স্বাভাবিক হয়ে যাচ্ছে, রাস্তাঘাটে জেনা ব্যভিচার হলে সেটাও একসময় স্বাভাবিক হয়ে যাবে, যদি এখন থেকে আমরা আমাদের উপর আরোপিত এই কালচারাল এটা সাংস্কৃতিক যুদ্ধের মোকাবেলা আমরা না করতে পারি। ভাইরা আমার, সেজন্য আপনারা যারা ওয়াজ মাহফিলে এসেছেন, আপনারা বেশিরভাগ মানুষ 31st নাইটের ফানুস উড়াবেন না আমি জানি, আপনারা বেশিরভাগ মানুষ 31st নাইট উদযাপন করবেন না আমি জানি,
তারপরে আপনাদেরকে কথাগুলো বলার উদ্দেশ্য হলো সমাজের প্রত্যেকটা জায়গায় জায়গায়, মসজিদে মসজিদে এই অপসংস্কৃতি প্রতিরোধ কমিটি গড়ে তুলতে হবে এবং উদ্যোগ নিতে হবে যে আমাদের তরুণদের কেউ যদি এই উচ্ছৃঙ্খল কাজ করতে যায়, কেউ যদি রাত 12টা 1 মিনিটে বিকট আওয়াজে আবার কোনো মায়ের কোলে থাকা শিশুকে হত্যা করতে উদ্যত হয়, আবার যদি কোনো অসহায় নারী উদ্যোক্তার সব পুড়িয়ে ছাই করে দিতে উদ্যত হয়, তাহলে তার সে কালো হাত থামিয়ে দিতে হবে, তাকে আইন শৃঙ্খলার কাছে সুপর্দ করতে হবে। ভাইরা আমার, এখানে আমার অনেক কলেজ, স্কুল কলেজের অনেক বন্ধুরা আছে, অনেক তরুণরা আছে। আপনাদের প্রতি আমার একান্ত অনুরোধ, আপনি একজন মুসলমান, আপনি একজন বাংলাদেশী। বাংলাদেশের মানুষের এই মাটির কিছু সংস্কৃতি আছে, মুসলমান হিসাবে আপনার কিছু সংস্কৃতি আছে। মনে রাখবে, যে কোনো জাতির আত্মপরিচয়, তাদের আইডেন্টিটি, এটা তাদের সংস্কৃতির মধ্য দিয়ে টিকে থাকে। যে জাতি অন্যদের সংস্কৃতিতে হারিয়ে যায়, তাদের আত্মপরিচয় আর থাকে না, একসময় তারা বিলীন হয়ে যায়, হারিয়ে যায়। আমাদের এই দেশকে, এই দেশের মানুষকে, আমাদের আত্মপরিচয়কে নষ্ট করে দেওয়ার জন্য হাজারটা ষড়যন্ত্র আছে। এই জন্য বিনোদনের নামে, আনন্দ ফুর্তির নামে, শিক্ষার নামে এই সমস্ত অপসংস্কৃতি প্রবেশ করে। আমার গত কয়েক মাসে বেশ কয়েকবার কয়েকটা মিনিস্ট্রিতে যাওয়ার সুযোগ হয়েছে, বিভিন্ন কাজে বলতে জাতীয় স্বার্থে বা দিনী স্বার্থে, আমার ব্যক্তিগত কোনো কাজ বা আমার ফাউন্ডেশনের কোনো কাজে যাইনি কখনো। আমি অবাক হয়েছি যে একাধিকবার আমি শিক্ষা মন্ত্রণালয়ে যাওয়ার সুযোগ হয়েছে, আমার শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠকের সাক্ষাতের সুযোগ হয়েছে। আমি প্রতিবার লক্ষ্য করেছি অন্য যে কোনো মন্ত্রণালয়ের তুলনায় শিক্ষা মন্ত্রণালয়ে বিদেশিদের আনাগোনা সবচাইতে বেশি। ওয়েটিং রুমগুলোতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অপেক্ষা করেন, সরকারের দায়িত্ব পালনরত মন্ত্রী বা উপদেষ্টাদের সাথে সাক্ষাতের জন্য অনেকেই যান। কিন্তু আমি বিস্মিত হয়েছি, যতবার আমি ঢু মেরেছি বা গিয়েছি শিক্ষা মন্ত্রণালয়ে, আমি লক্ষ্য করেছি আমার দেশি ভাইদের চাইতে ভিনদেশীদের আনাগোনা কোনো অংশে কম না, বরং কোনো কোনো ক্ষেত্রে চোখে পড়ার মতো বেশি। আমার প্রশ্ন হলো, আমার দেশের ছেলেমেয়েরা কি পড়বে না পড়বে এটা নিয়ে বিদেশিদের তো মাথা ব্যথার কারণটা কি? তারা আমাদের সন্তানদের মগজ ধোলাই করার জন্য তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। এক শ্রেণীর মিডিয়া, এক শ্রেণীর বুদ্ধিজীবী বিদেশিদের টাকা খেয়ে, তাদের কাছ থেকে বিভিন্ন ফান্ড পেয়ে সেগুলোকে হালাল করার জন্য আমাদের সন্তানদের মনে, মননে, মগজে, চিন্তায়, চেতনায় বিষ ঢুকিয়ে দিতে চায়। আর সে বিষ আজ বিষাক্ত করে আমাদের সন্তানদের চরিত্রকে নষ্ট করে ফেলেছে। আমি একটা কথা প্রায় বলি, চরিত্রে কালিমা লাগেনি এমন তরুণ, এমন তরুণী আজ সোনার হরিণ হয়ে গেছে। গত 10 বছর, 20 বছর, 30 বছর আগেও আমাদের দেশের এত দুরবস্থা ছিল না। আমি এই জন্য যে কথাটি বলছিলাম, আমরা পলিটিক্যাল ফ্যাসিজমের বিরুদ্ধে কথা বলি, কিন্তু কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে আমরা কথা বলি না। আমাদের উপরে যে সাংস্কৃতিক যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে, আমরা মুসলমানের সন্তান মুখে দাবি করছি, কালিমা মুখে পাঠ করছি, অথচ আমার আচার আচরণে, আমার চিন্তা চেতনায়, আমার মননে, আমার মানসিক